হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার, আর এখন ঘড়িতে বাজে ওই 7টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর এর মধ্যে জানো তো, সবাই ঘুম থেকে উঠে গেছে আর হাজব্যান্ডও না বাজারে বেরিয়ে গেছে, কারণ তার আবার আজকে অফিস যাওয়ার বেশ তাড়া ছিল। আর তোজো তো প্রতিদিনের মতন সকাল সকাল উঠে যায়, ওর ব্রাশটাও হয়ে গেছে। তাই ভাবলাম বিছানাটা এখন খালি আছে, বিছানাটাকে পরিষ্কার করে নিই। তোজোকে নিচে বসিয়ে রেখেছি আর বিছানাটা খালি দেখে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে রান্নাঘরে যাব চাটা বসাতে। তোমরা তো জানোই আমি এরকম ফাঁকা ঘরে কাজ করতে বেশি পছন্দ করি। আর কি বলতো, বিছানাটা একটু ফাঁকা না থাকলে না গুছিয়ে শান্তি পাওয়া যায় না। আর সকালে ওঠা থেকে যেহেতু কাজগুলো ক্যামেরা নিয়েই শুরু করি, সেই জন্য আমার মনে হয় ফাঁকা ঘর থাকলে কাজগুলো করতেও যেমন সুবিধে হয়, তেমনি ক্যামেরা বন্দি করতেও না অনেকটাই সুবিধে হয় কাজগুলোকে। আর ওদিকে বিছানাটা গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে, দুজনে চা করে নিয়েছি, সাথে তোজোর হরলিক্সটাও নিয়ে নিয়েছি। আজকে ঘুম থেকে ওঠার পর থেকেই দেখছি বাইরে বৃষ্টি পড়ছে, তবে জোরে জোরে না, ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে, যার জন্য আজকে বেশি জামা কাপড়ও কাচতে পারিনি। ওই প্রতিদিনের যে দুটো নাইটি থাকে সেগুলোই কেচে দিয়েছি, বাকিগুলো কাচার আর রিস্ক পেলাম না। আর এদিকে মোটামুটি সমস্ত কাজ সেরে নিয়েছি, আর এখন তোজোকে একটু পড়তে বসাবো। আজকে শেয়ার করব তোজোর রিডিং পড়াটা তোমাদের সাথে। Grandpa is first asleep. It leads into Grandpa's room. আসলে সপ্তাহে যে দুটো দিনও ছুটি পাই, আমি চেষ্টা করি ওই দুটো দিন সকালবেলা একটু ওকে পড়তে বসানোর। আর দেখবে সকালের দিক করে না বাচ্চাদের পড়ার এনার্জিটাও বেশ ভালোই থাকে। তবে কি বলতো, সকালের দিকটা তো আর বেশি সময় পাই না, ওকে ওই 1-1.5 ঘন্টা সময় মতন দিই, তারপরে আবারও তো সংসারের নানা কাজে চলে যাই। আর আজকে ওকে স্টোরিগুলো একটু রিভিশন করাচ্ছিলাম রিডিং পড়ে, তারপরে চলে এসেছি সোজা রান্নাঘরে। এসেই তাড়াহুড়ো করে হাজব্যান্ডের জন্য টিফিনটা বসিয়ে দিয়েছি। শুধু হাজব্যান্ড না, একেবারে তোজোর জন্য করে নিচ্ছি। তো আজকে টিফিনে করছি পাস্তাটা ওদিকে সিদ্ধ বসিয়েছিলাম, তারপরে পেঁয়াজ আর ডিম ফাটিয়ে পাস্তাটাকে বানিয়ে নিচ্ছি। তোমাদের সাথে আজকে আমি কিছু কথা শেয়ার করতে চাই। আমার মনে হয় কি বলতো, সব সময় চুপ থাকলে সব কিছুর সমাধান হয় না। আসলে সব কিছুর মধ্যে জানো তো, ভালো যেমন আছে খারাপও সেরকম রয়েছে। সেরকম ধরো আমার এই ছোট্ট ফ্যামিলিটা, মানে আমার ইউটিউব ফ্যামিলিটার কথাই বলছি। তোমরা অনেকে আছো আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দাও, প্রচুর সুন্দর কমেন্ট করো, কিন্তু তার মধ্যেও কিন্তু কিছু মানুষ আছো যারা ভালোর মধ্যে থেকেও নেগেটিভিটিটাকে খুঁজে নেগেটিভ কমেন্ট করো। তবে এইটুখানি আমি জানি, ভালোর মধ্যে কিছু তো খারাপ মানুষ থাকবেই, না হলে কি করে আর আমাদের সমাজ সংসারটা চলবে। সেরকমই কালকে একজন আমাকে কমেন্ট করেছো, তার নামটা আমি নিতে চাই না। সে আমাকে বারবার করে বলে সে আমার প্রতিটা ভিডিও দেখে। হ্যাঁ, ভিডিও দেখো কিসের জন্য, আমি সেটা কিন্তু তোমার দুটো কমেন্ট পড়ার পরে বুঝেই গেছি। তুমি আমার ভিডিওর মধ্যে কোথায় আমার একটু খুঁত পাও সেটা খোঁজার জন্য তুমি আমার ভিডিও দেখো। তবে তুমি যে আমার ভিডিওটা সময় দিয়ে দেখো, এটাই আমার কাছে অনেকটা বড় পাওয়া। আমাদের সারাদিনের কাজের মধ্যে এমন অনেক কাজ থাকে যেগুলো করতে করতে আর ভালো লাগে না, সেই দিন কিন্তু সেই কাজগুলোকে আমরা একটু ইগনোরই করে যাই বলতে পারো। যেমন আমার এই গ্যাস কাউন্টারের নিচের টপটা, মানে যেখানে আমি আমার ডিনার সেট বা কাচের বাসনগুলো রাখি, সেদিনকে বাসন গোছাতে গিয়ে ওখানে কয়েকটা বাসন রেখেছিলাম। যারা আমার ভিডিওটা ফলো করে দেখেছো তারা দেখতেই পাবে ওই জায়গাটা একটু অগোছালো ছিল। সেটা দেখেই তুমি আমাকে কমেন্ট করেছো, তোমার ওই জায়গাটা তো অনেক গোছানো থাকে, আমাদের একটা ভিডিওতে দেখাও। কি বলতো, আমরা যারা ভিডিও করি আমরা যতটুকু জায়গা দেখাতে চাই ততটুকু জায়গায় কিন্তু ক্যামেরায় আনি, তার বেশিটুকু জায়গা আনি না। আর তুমি দেখানোর কথা বলছো, তো চাইলে কিন্তু আমি 2 মিনিটে গুছিয়ে সে জায়গাটা তোমাকে দেখিয়েও দিতে পারি, তাতে আমার কোনো ফারাক পড়বে না। কারণ সংসার করতে গেলে একটু অগোছালো এদিক ওদিক থাকে, সেটার খুঁত বার করে যে তুমি আমাকে এরকম একটা নেগেটিভ কমেন্ট করবে সেটার আশা করতে পারি না। তবে কি বলতো, ওই যে বললাম ভালো মানুষের মধ্যে কিছু খারাপ মানুষই থাকবে, তবে তুমি যে আমার হেটার্স হয়েও আমার ভিডিও দেখো আর খুদ বার করো, তার ফলে যে তুমি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখছো সময় দিয়ে, এটাই আমার ভালো লাগার জায়গা তোমার থেকে, আর কিছুই না।
যাই হোক, অনেকগুলো কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে কাজগুলো সেরে নিচ্ছি। আসলে কি জানো তো বন্ধুরা, কিছু কিছু প্রশ্নের উত্তরগুলো না দিলে না হয় না। চুপ থাকলে না তারা দেখেছি আরও বেশি করে তাকে চেপে ধরে। তাই আমি মনে করি আমার তো কোনো ভুল নেই যে আমি তাকে উত্তর দিতে পারবো না, তাই এতগুলো কথা বলে ফেললাম। আর এদিকে দেখো, আমার কিন্তু রান্না বান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্না করেছিলাম মোচার ঘন্ট আর তার সাথে চিকেন। আর এখন রান্না বান্না শেষে রান্নাঘরটাকেও সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আমাকে কালকে এক বোনু কমেন্ট করেছো, সে লিখেছো তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, দিদি আমার নামটা নিও। আমার নাম পূজা, ভালো থেকো। পূজা, আমি কিন্তু আজকে তোমার নামটা নিলাম। তুমি যদি আজকের ভিডিওটা দেখতে পাও আমাকে কমেন্টে জানিও। আর প্রতিদিনের রান্নার পরে যে বাসনগুলো থাকে সেগুলোকে এখন মেজে নিচ্ছি, তার সাথে না দুটো কন্টেনার মেজে নেব। ওই যে একটা চিনির কন্টেনার আর একটা নুনের যে পটটা থাকে সেটা, কারণ ওগুলো না ফাঁকা হয়ে গেছে আর সেগুলো ভাবলাম একটু একেবারে মেজেই নিই। আর আমার তো এই মাসের গ্রসারি মালটা চলে এসেছে, তাই সেগুলোকে রাত্রের দিকে গুছিয়ে রাখবো। আর যেগুলো রিফিল করার আছে সেগুলো রিফিল করে নেব। সেই জন্যই ভাবলাম কন্টেনারগুলোকে আগে একটু ধুয়ে মেজে রেখে দিই, ততক্ষণে জলও ঝরে যাবে আর সন্ধ্যের মধ্যে আমি সমস্ত কিছু গুছিয়ে নিতেও পারবো। এতক্ষণ পর্যন্ত যারা আমার আজকের ভিডিওটার সাথে রয়েছে, আমার আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই যে মশলার পটগুলো দেখছো, এটা না আমি কিনেছি ওই একসাথে সমস্ত মশলা রাখবো, যেটা নিরামিষের দিনে ব্যবহার করব। কারণ আমার মনে হচ্ছে রিয়া মণ্ডলী আমাকে কমেন্ট করেছিলে নিরামিষের বাসন কাসনগুলো আলাদা করতে, তবে এখনও তো বাসনগুলো আলাদা করে উঠতে পারিনি, তবে মশলার জায়গাটাকে আলাদা করে নিচ্ছি। আর এদিকে রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে মশলার কন্টেনারগুলোকেও ভালো করে জল ঝরাতে দিয়ে গেলাম। আর যেহেতু আজকে মাসের মালটা গুছিয়ে নেব, সেই জন্য নিরামিষের মশলাগুলো আলাদা করে নেব। তবে কন্টেনার রিফিলগুলো না আজকে আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তাহলে না ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত। তবে আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব প্রতি মাসে আমি যেই মাসকাবারি মালটা তুলি সেটা আমি কিভাবে হিসাব করি আর সেখান থেকে কিভাবে আমি একটু সেভিংস করে রাখি। দেখো, আমাদের মতন মধ্যবিত্ত ঘরের কিন্তু সব কিছু থেকেই অল্প অল্প করে সেভিংস করতে হবে, তাই আমিও চেষ্টা করি সংসারের সমস্ত খরচা থেকে একটু একটু করে সেভিংস করতে। আসলে জানো তো, এই সেভিংসের বিষয়টা না আমার আগে কখনো সেভাবে ধারণা ছিল না, তবে এই 9 থেকে 10টা বছরের বিবাহিত জীবনে সংসার আমাকে অনেক কিছু শিখিয়েছে। কিভাবে সেভিংস করতে হয়, কিভাবে সংসার করতে হয়, সমস্তটা। আর সেভিংসের বিষয়টা বলতে পারো, যবে থেকে তোজো আমার হয়েছে তবে থেকে কিন্তু সেভিংসের চিন্তা ভাবনাটা মাথায় আমার ঘোরে, কারণ ওর ভবিষ্যতের জন্য তো আমাকে কিছু করে যেতেই হবে। আর আমাদের মতন মধ্যবিত্ত ঘরে এককালীন কিন্তু আমরা কিছুই করতে পারবো না, তাই এখন থেকেই যদি অল্প অল্প করে সেভিংস করতে পারি তাহলে হয়তো তোজোর ভবিষ্যতের জন্য অনেকটাই উপকারী হবে। আর শুধু সেভিংস না, একটা মানি ম্যানেজমেন্ট কিন্তু প্রতিটা সংসারেই থাকার প্রয়োজন আমি মনে করি। আমরা যখনই মানি ম্যানেজমেন্ট করতে পারবো না, তার মানে কিন্তু আমরা কোনোদিনই সেটা সেভিংস করতে পারবো না। আর সেভিংস যদি না করতে পারি তাহলে কিন্তু সংসারে টানাটানির পরিস্থিতি চলেই আসবে। তবে আমরা যদি মানি ম্যানেজমেন্টটা আগে শিখতে পারি তাহলে কিন্তু সংসারটাও আমাদের খুব ভালোভাবে চালাতে পারবো। আর যাদের সংসারে সোর্স অফ ইনকাম পার্সন একজনই, তাদের কিন্তু মানি ম্যানেজমেন্ট প্লাস সেভিং দুটোকেই কিন্তু একসাথে ব্যালেন্স করে চলতে হবে, না হলে কিন্তু সংসারের নানা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তবে আমি এই কথাগুলো কিন্তু আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, কারণ আমিও একটা সময় অনেকটা প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। তবে এখন বলতে পারি না যে আমি অনেকটা সচ্ছল রয়েছি বা আমি এক লাফে বড়লোক হয়ে গেছি, সেটা তো কখনোই নয়। মধ্যবিত্ত ঘরে থেকেও কিন্তু অনেক কিছু শিখে যদি আমরা সংসারটাকে চালাতে পারি তাহলে আমাদের সংসারে টানাটানির পরিস্থিতি আসে না। হয়তো তখন আমি এই মানি ম্যানেজমেন্ট বা সেভিংসের ব্যাপারটা সম্পর্কে অতটা ধারণা ছিল না বলেই এতটা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছে। তবে ওই যে সমস্ত কিছুই তো আমাদের পরিস্থিতি শিখিয়ে দেয়, আর পরিস্থিতির চাপে চাপে সমস্তটা কিন্তু আমি শিখে গেছি। এই মানি ম্যানেজমেন্ট কিন্তু আমি পড়াশোনা করে শিখিনি, বিগত সংসারের অভিজ্ঞতা থেকেই শিখে গেছি। প্রতি মাসে যে গ্রসারিগুলো লাগে আমি আগে দেখিনি কোন জিনিসগুলো আমার ঘরে রয়েছে, তো সেই জিনিসগুলো আমার কিন্তু একটু কম তুললেই এই মাসে
ওই সেভিংসটা কিন্তু হয়ে যায়। মানে আমাদের যে টাকাটা ধরা থাকে গ্রসারির জন্য সেটা কিন্তু সেই জায়গা থেকে একটু কমে যায়। সেখানে বলতে পারো সেটাও কিন্তু আমাদের এক ধরনের সেভিংস। আর আমি কিন্তু এইভাবেই মাসের মালের হিসাব করি। আগে দেখিনি আগের কী মাল আমার ঘরে রয়েছে, সেই বুঝেই মালের হিসাবটা করি। আর এই যে দেখছো তেলের প্যাকেট, একটা রিফাইনের প্যাকেট এসছে, তবে তেলটা এই মাসে এখনো পুরোপুরি তোলা হয়নি। এখনো মোটামুটি 2টো তেল তুললে আমার কিন্তু এই মাস কমপ্লিট হয়ে যায়, কারণ আমরা তেলের পরিমাণটা অনেকটাই রান্নাতে কম খাই, সেটা তোমরা দেখতেই পাও। আর সাদা তেলটাই আমাদের রান্নায় বেশি ব্যবহৃত হয়। আর যেই মালগুলো আমার ঘরে রয়েছে সেগুলো এখন আর কিছু রিফিল করব না, তবে যেগুলো খালি হয়ে গেছে সেগুলোকে আমি ভরে নেব। আর যেগুলো এখন আপাতত লাগছে না সেগুলো এরকম একটা বালতির মধ্যে রেখে দিচ্ছি। বাকি আরও কিছু টিপস তোমাদের পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।